প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় ওষুধের দামে অস্থিরতা কেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রাসঙ্গিক কিছু বিষয় জানিয়ে আজকের আলোচনার সূত্রপাত করতে চাই। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম, নেই কোনো লাগাম। জীবন ধারণের খাবারের পরই সর্বাপেক্ষা বড় ব্যয় হচ্ছে ওষুধে, যা মাসিক খরচের দ্বিতীয় বড় বোঝা, বিশেষ করে যে পরিবারে রয়েছে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কেউ। ওষুধের গগনমুখী দৌড়ে দিশাহীন জনগোষ্ঠী প্রয়োজনীয় ওষুধ না কিনে রোগ পুষে রাখছে, যা তাদের স্বাস্থ্যকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। হিসেব অনুযায়ী গত ১.৫ বছরে ওষুধের দাম বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। এর কারণ কি? কে বা কারা দায়ী? সরকার তথা নিয়ন্ত্রক সংস্থার অক্ষমতা, নাকি অজ্ঞতার কারণে নিষ্ক্রিয়তা? আজ আমাদের আলোচনায় এসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা, প্রিয় দর্শক। আর এই জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে রয়েছেন, একেবারে ডানেই রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, BAPI। আর সর্বডানে রয়েছেন অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, চেয়ারম্যান ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শকের এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। আলোচনা শুরু করতে চাই মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে। এই যেটি বলছিলাম, ওষুধের দামে অস্থির ক্রেতা, কারণটা কি? না, ঠিকই বলেছেন। কারণ আমাদের দেশে আমরা কেউই আসলে বা ওই রকম সক্ষমতা অনেকেরই নাই যে একটা হেলথের জন্য একটা বাজেট রাখবে বা এটা সাশ্রয় করে সে পরবর্তীতে তার কোনো হেলথের কোনো প্রবলেম হলে ব্যয় করবে। আবার পাশাপাশি এরকম ব্যবস্থাও নাই যে হেলথ ইন্স্যুরেন্স আছে, আমি মাসে মাসে কিছু দিচ্ছি ইন টাইমস অফ মাই ক্রাইসিস, অথবা আমার যখন সিরিয়াস হেলথ প্রবলেম হবে তখন আমি এটা আমাকে সাপোর্ট দিবে। এই দুইটাই কিন্তু আসলে মেইন প্রবলেম। আর অসুখ তো আর কাউকে বলে আসে না বা এইভাবে বোঝাও যায় না, আসে। তো এইভাবে কিন্তু ওষুধের দাম ঠিক আরম্ভ করে এখন নিত্য প্রয়োজনীয় কোন জিনিসের দাম মনে করেন আমাদের হাতের নাগালে তো কিছুই নেই বলা চলে। সব জিনিসেরই দাম এখন অনেক বেড়ে গেছে এবং একটা মানে টাকার যে অবমূল্যায়ন কী পরিমাণ হয়েছে বাজারে গেলে আমরা টের পাই। তো সেই দিক দিয়ে দেখেন আপনি, আরও যদি ওষুধের মনে করেন, একটা ওষুধ তো একটা প্রোডাক্ট, একটা ইন্ডাস্ট্রি আছে যে কিছু ইনপুট আছে, কিছু প্রসেসিং আছে, তারপর একটা আউটপুট হিসাবে ওষুধটা বের হয়। ইনপুট বলতে আমরা এপিআই যেটা আসে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা মেইন ওষুধের বা হয়, তার সাথে আছে ওষুধের কাঁচামাল, যেটা কাঁচামাল জলে। আবার দ্বিতীয় এটার সাথে আবার এক্সিপিয়েন্ট আছে, এটা বাইন্ডার আছে, আরও কিছু কিছু জিনিস সবই বাইরের থেকে আনতে হয় মোস্ট অফ দ্য টাইম। ডলারের দাম বেড়ে যাওয়াতে আপনার অনেকগুলো মানে 84 টাকা ডলার 125 দিয়ে হয়ে গেল। আবার ইলেকট্রিসিটি, গ্যাস, আপনি তেল, এগুলো সব জিনিসের দামই বেড়ে গেল। বেড়ে যাওয়াতে ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে আপনার আর ফার্মাসি ইন্ডাস্ট্রি কিন্তু আপনি হাইলি আপনি এনার্জি ড্রিভেন। আপনি 24 আওয়ার্স ইন এ ডে, 7 days ইন এ উইক অ্যান্ড 365 কন্টিনিউয়াসলি এটা চালু রাখতেই হয়। সব মিলে এটা একটা কস্টিং এর পড়ে। তবে একটা কথা কি, এখন তো ফার্মাতেও প্রবলেম আছে। মানুষের যে ওষুধে একটা মানে আজকে 1.5 বছর ধরে তো ওই যে ভোক্তা অধিকার থেকে একটা মামলা করেছে, মামলা করার পরে আপনার প্রাইসিং বন্ধ আছে, নতুন প্রোডাক্ট কিন্তু আর এখন মার্কেটে আসছে না। তো এই সব মিলে আপনি বলছেন যে ভোক্তা অধিকার মামলা করার কারণে নতুন প্রোডাক্ট বাজারে আসছে না। তার মানে যদি মামলাটা না হতো, প্রাইসিং দিচ্ছে না, তাহলে ওই মামলাটা না হলে আরো দাম বেড়ে যেত। হ্যাঁ, মামলার দাম বেড়ে যেত না, মনে করেন যে সব মিলে যে নতুন প্রোডাক্টও আসতেছে না, মানুষ পাচ্ছে না। না হওয়াতে হয় কি, আপনি অনেক ওষুধ কিনতে বাইরের থেকে আসতেছে,
ইম্পোর্টেড আসতেছে বা বাইরে অনেক ছোটো ছোটো কোম্পানি তাদের প্রোডাক্ট কেউ কোনো কোনো কোম্পানি আপনার মোর দেন 100 প্রোডাক্ট স্টপ করে দিচ্ছে, কারণ তার লস হচ্ছে। কারণ এইটা মানে ওভারঅল কিন্তু ইয়ার উপরে পড়তেছে আপনার মানে টোটাল ইন্ডাস্ট্রির উপরে পড়তেছে বা টোটাল মানুষের উপর পড়তেছে। জীবন ব্যয় বার আপনি দেখেন না, বাসা বাড়িতে আপনার ভাড়া বাড়িয়ে দিয়েছে, সব মিলে তো এটা আপনার স্যালারি বাড়ছে লোকজনের। আপনি তারপরে কোন জিনিসটা মানে ইয়েতে আসে, কোনো জিনিসই তো হাতের নাগালে নাই মানুষের। তো সব মিলে যে জিনিসটা আপনার মানে হয় যে এটারও একটা মানে সব জিনিসের যেরকম একটা ইম্প্যাক্টটা পড়ছে কস্টে, সেম ওষুধের পূর্বে আপনার কস্টিং একটা পড়েছে। আপনি দেখেন একটা হসপিটালে আপনি ভর্তি হলে এখন একটা মানুষ মানে লাখ টাকা তো কিছুই না মনে বা গেলে একদিনই হয়তো বা আইসিইউতে গেলে চলে যাচ্ছে। আমি আপনার কাছে এই জায়গায় একটু বলতে চাই, দেখেন আপনি সব পণ্যের দাম বেড়েছে বলছেন, সব পণ্যের দামের সাথে এটি একটি জীবন রক্ষাকারী ওষুধ। আপনার যদি শ্যাম্পুর দাম বেড়ে যায়, আপনার যদি সাবানের দাম বেড়ে যায়, আপনার যদি ফ্রিজ টেলিভিশন এগুলোর দাম বেড়ে যায়, এগুলো না কিনে পারা যায়, কিন্তু ওষুধ কি না কিনে পারা যায়? না, একদমই না। সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির যারা উদ্যোক্তা তাদের মূল লক্ষ্য কি ব্যবসা, সেরকম কি মনে হচ্ছে না? ইন্ডাস্ট্রির ওই যে আমি আপনাকে প্রেক্ষাপটটা বললাম যে ইন্ডাস্ট্রি পিপল আর অলসো ইন প্রবলেম, বিকজ আপনি দেখেন ইয়াতে এখন ব্যাংকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। আপনি যে তারা ইনভেস্ট করেছে, কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিয়ে টাকাটা ইনভেস্ট, তাকে আগে যেটা 5 টাকা রিটার্ন দিতে হতো এখন এটা 15 টাকা রিটার্ন দিতে হচ্ছে। কিন্তু আমরা দেখেছি আগে ইন্ডাস্ট্রিতে 16, 17, 18% ইন্টারেস্টেও কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে। সেটি প্রিভিয়াস গভর্নমেন্ট 9-6ও করে দিয়েছিল। তখন কি ওষুধের দাম কমেছিল? অনেকটা ইয়াতে ছিল, বাট এখন তো আপনি মনে করেন 15%, আগেও তো কিছুদিন আগেও তো 9-6 ছিল, 9-6 সময় তো মনে করেন এখন 15, 12, 15 বা আরও বেশি দিয়ে করতে হয়, তো ডলার দাম বেশি। এইগুলো অ্যাডজাস্ট করবে কীভাবে ইন্ডাস্ট্রি? এইগুলো নিয়ে একটা প্রবলেম। ইন্ডাস্ট্রিও কিন্তু এখন বিরাট সমস্যা আছে। আপনি বলতে চাইছেন তাহলে আনুষঙ্গিক খরচের কারণেই ওষুধের দাম বেড়েছে? আনুষঙ্গিক একটা ইম্প্যাক্ট পড়েছে। তারপরেও মনে করেন কোনো ইন্ডাস্ট্রি, আপনি যদি এখন ইম্পোর্টেড একটা ড্রাগ আনতে চান, আপনি যদি একটা বিদেশের লগে কম্পেয়ার করেন বাইরের লগে, এখনও কিন্তু আমাদের ওষুধ এখন আমরা কোনো কোনো জায়গাতে বলি 8 to 10 times lesser than the year। আমি ফিরবো আবার আপনার কাছে আলোচনায়। আমি একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনারা তো এই বিষয় নিয়ে গবেষণা করেন, আপনাদের দ্বারাই এই খাতের জনশক্তি তৈরি হয় বা পরিপক্ক হয়, সমৃদ্ধ হয়। আপনি কি মনে করেন ওষুধের দাম বৃদ্ধির যে বিষয়গুলো বলছিলেন মুস্তাফিজুর রহমান, আপনি কি তার সাথে একমত? ধন্যবাদ আপনাকে। আসলে স্যার যেটি বলছিলেন সেই আলোচনার সঙ্গে আমি আসলে এখানে দ্বিমত করবার কিছু নেই। আমি যেটি বলতে চাই সেটা হলো যে আমাদেরকে আসলে একেবারে পিন পয়েন্ট করে যদি আমরা আলোচনায় আসি সেটি মনে হয় ভালো হবে। ওষুধের মূল্য নির্ধারণ করা হয় কিভাবে? 2টি ক্যাটাগরি আছে। একটি হলো সরকার নির্ধারিত একটা কিছু ওষুধ আছে, 117টি মতো প্রোডাক্ট, যেটাকে আমরা বলি এসেনশিয়াল ড্রাগের মধ্যে পড়ে। এটির মূল্য কিন্তু নির্ধারিত, ম্যাক্সিমাম রিটেল প্রাইসের বেশি কেউ দাম রাখতে পারবে না, যেটা ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে সেটা অনুমোদিত। আমরা যেটা বলি এমআরপি, ম্যাক্সিমাম এমআরপি। জি, এটা গেল। এই প্রাইসটা নির্ধারণ করা হয়েছিল কত সালে? 94-এ, আমার যতদূর মনে পড়ে। 1994 সালে এই 117টি প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয়, আজকে থেকে 30 থেকে 31 বছর আগে। সেই প্রোডাক্টগুলো কি বেসরকারি খাতে তৈরি হয় না? হ্যাঁ, সবাই, যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা তৈরি করবে। সেটির মূল্য নির্ধারণ করা ছিল 94 সালে। আপনি এবার বলেন যে 94 সালে একটি এই যে সমস্ত প্রোডাক্টের মূল্য ছিল 1 টাকা, আজকে যখন তারা 1 টাকায় ওই প্রোডাক্টগুলো দিতে যাবে, তো তারা কিন্তু এই মার্জিনের নিচে চলে আসে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এরই প্রেক্ষিতে আপনার 2022 সালে ওই প্রোডাক্টগুলোর মধ্যে 53টা প্রোডাক্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত প্রাইস নির্ধারণ করা হয় 2022 সালে। তাহলে এই 117টা প্রোডাক্ট গেল, 117টার মধ্যে 53টা। তাহলে আপনি দেখবেন যে 117টার মধ্যে আর যে বাদবাকি যে প্রোডাক্টগুলো থেকে গেল, সেই প্রোডাক্টগুলোর প্রাইস কত সালে ফিক্স করা? 94 সালে ফিক্স করা।
এটা একটা পয়েন্ট আপনি মনে রাখেন, আজও এইভাবে আছে। এখন আর অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করবার অনুমোদনের সময় তার প্রাইসটা অনুমোদিত হতে হয়, সেটা হয় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, জি, একটা জি। কমিটির মাধ্যমে। এখন দেখেন প্রশ্ন হচ্ছে, আমরা বলছি যে ওষুধের দাম অনেক বেড়েছে, স্পেসিফিক কিছু কিছু ওষুধের ক্ষেত্রে দামটা বেড়েছে, সেটাও 2022 সালের পরে আর তেমন কোনো ওষুধের মানে এসেনশিয়াল ড্রাগ তো বাড়েনি। আর যে অন্যান্য নতুন নতুন যে প্রোডাক্টগুলোর যে প্রাইসিং হয় সেগুলো ছাড়া পুরাতন যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু দাম বাড়ার কথা না। এই প্রোডাক্টগুলো যেগুলোর দাম বাড়েনি আপনি বলছেন, সেই প্রোডাক্টগুলো কি মার্কেটে আছে? প্যারাসিটামল থেকে যে প্যারাসিটামল ছিল 40 পয়সা দাম, সেই প্যারাসিটামল আজকে 3 টাকা, যেটি অতীব প্রয়োজনীয়। একটা সার্জিলের দাম কত ছিল, সেই সার্জিল কত এসে দাঁড়িয়েছে? কোন প্রোডাক্টগুলো 94 সালের মূল্য নির্ধারিত মূল্য অনুযায়ী বাজারে আছে? আচ্ছা, এটা মনিটরিং করাটা আসলে আমাদের কাছে, আমি যে বললাম 53 সালে 53টা প্রোডাক্টের একটা রিভিশন হয়েছে 2022, আর বাদ বাকি যে আপনার 56টা বা 57টার মতো প্রোডাক্ট থাকলো বা 60-60-র উপরে প্রোডাক্ট থাকলো, সেগুলো কিন্তু ওই আগের মূল্যে দেওয়ার কথা। এখন যদি সেটার পরিবর্তে যদি এই ম্যাক্সিমাম রিটেল প্রাইসে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেটির জন্য কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, তারা দেখতে পারে। এটা গেল। আপনি বলছিলেন যে যেটি হবার কথা, জি, সেটি বলছেন, মানে কেতাবি কথা আর কি। না, কেতাবি কথাই তো আমি বলবো, আমি যেহেতু নিয়মের মধ্যে আছে, আমি যেটা জানি সেটি হওয়ার কথা। কিন্তু এর বাইরে যদি, তাহলে এখানে যদি তার বাইরে যদি দাম বাড়িয়ে সেল করে, এটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর রেসপন্সিবিলিটি, আর এটিকে ধরার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ধরতে হবে, অথবা কোনো অসৎ উপায় অবলম্বনকারী কেউ যদি মাঝখানের কোনো মিডলম্যান বা কোনো একটা ফার্মাসিউটিক্যাল সে দোকান বা সব বলি আমরা, তারা যদি স্টিকার লাগিয়ে সেটিকে দাম বাড়িয়ে বিক্রি করে, সেটাই হতে পারে, তিনটি হতে পারে। এটি হলো প্রশাসন অধিদপ্তরের দাম বেঁধে দেয়া বা অনুমোদন ছাড়াই আমরা দেখি গণমাধ্যমে একেবারে স্পেসিফিকভাবে আসে যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে দাম নির্ধারণের জন্য না গিয়েই মার্কেটজাত করা হয়েছে বা বাজারজাত করা হয়েছে, এবং সেটি কোম্পানির নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। কেমনে? এটা তো হওয়ার কথা না, একেবারে হওয়ার কথা নয়, এটাতে হবার কথা না। আমি দেখুন, আমি একজন ভোক্তা, আমি একজন একাডেমিশিয়ান, আমি একজন ফার্মাসিস্ট। আমার দেখেন তিনটা সাইডেই কিন্তু আমি স্টেক হোল্ডারের মধ্যে পড়ি। আমি ফার্মাসিস্ট হিসেবে আমি একসময় ওষুধ কোম্পানিতে কাজ করেছি, আমি জানি যে কিভাবে এর প্রাইসিং হয়। আমি একজন ভোক্তা, আমি ওষুধ কিনি, আমি ওষুধ ব্যবহার করি। আবার একাডেমিশিয়ান হিসেবে দুইটার মাঝখানে একটা লিঙ্ক আপের বিষয়ে আমি জানি। সো আমার যে কথাটা এখানে থাকবে সেটা হলো যে এই যে 94-এ ফিক্স করা হয়েছিল যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর মূল্য যদি আমরা পুনর্নির্ধারণ করে না নিয়ে আসি, তাহলে অনেক কোম্পানি দেখবেন ওই প্রোডাক্টগুলো আর তৈরি করবে না। আমরা বলছি, আমাদের আলোচনায় বেরিয়ে এসছে যে আসলে কোম্পানিগুলো খুব বিপদেই আছে, কোম্পানি করে দাম বাড়াতে পারছে না, প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, চায়না, এমনকি মিয়ানমার পর্যন্ত দেখি, তো সেখানটাতে আমাদের চেয়ে অনেক কম, কোনো কোনো ক্ষেত্রে কোনো ওষুধের দাম 4 গুণ 5 গুণ আমাদের চেয়ে কম। কারণটা কি? আমরা কেন কমে দিতে পারছি? আপনি যে ইনফরমেশন দিলেন, আমি কিন্তু এটা ডিফার করি। আমরা একটা স্টাডিও করেছিলাম যে, এবং এটা দেখানো হয়েছিল, কিন্তু এটা টিভিতে, কোন টিভিতে জানি হলো, এটা করা হয়েছিল যে আমাদের ওষুধ এবং ইন্ডিয়া, মায়ানমার তো আমাদের থেকে ওষুধ নেই। মায়ানমার, শ্রীলঙ্কা, মায়ানমারের মনে করেন 48% মানুষ ওষুধ যায় আমাদের এক্সপোর্টের হলো বাংলাদেশ থেকে। এখন শ্রীলঙ্কা, নেপালে এগুলো আমাদের ওষুধ যায়। কিছুদিন আগেও গভর্নমেন্টের সাথে হয়, মানে বাংলাদেশি ওষুধটাই নেয়। তবে একটা হলো যে যেহেতু আমাদের ওষুধে তারা নেয় এবং ইন্ডিয়া থেকে কিছু আছে, তবে ইন্ডিয়া কিছু সাবস্ট্যান্ডার্ড আপনার ওষুধ তারা কিন্তু নেইবারিং তারা ব্ল্যাক রুটে উইদাউট ট্যাক্স যায়, যেটা আমাদের দেশে এখন আসা আরম্ভ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে।
ওই যেটা একটু আগে কথা হচ্ছিল যে বাকি যে কন্ট্রোল যে ইয়ারে আছে, আপনি জানেন, আপনি যেহেতু এই লাইনে আছেন, যে অনেক ওষুধই কোম্পানি, অনেক কোম্পানিগুলো তৈরি করে না, কারণ কি লস দিয়ে কতদিন, হাউ লং দে উইল কন্টিনিউ। এখন এই না করার কারণে যে ইন্ডিয়া থেকে আসতে মনে করেন বারবিটন একটা আগে 5-10 পয়সা ছিল ট্যাবলেট, এখন এটা 5 থেকে 10 টাকা দিয়ে কিনতে হয় বাজার থেকে, বিকজ ইটস কামিং ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশে তৈরি করে না। এরকম আরও ইয়ে আছে, যেমন আপনি প্যাথিডিনের 12 টাকা 15 টাকা কষ্ট এখনও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 150-200 টাকা দিয়ে আপনি বাজার পাবেন না, অথচ ইটস এ ভেরি মানে একটা এমার্জেন্সি ইম্পর্টেন্ট একটা এসেনশিয়াল মেডিসিন, আপনি আইসিইউতে অথবা অপারেশনে এগুলো ভেরি ভাইটাল। তো এই প্রাইস কন্ট্রোল এবং আপনার যে এই ইন্ডাস্ট্রি যে গ্রোথে, এগুলো কিন্তু এটা ডাইরেক্টলি মানে করেন ইন্টার রিলেটেড। তো আমরা বলি যে আসলে প্রাইস তো মানুষের উপরে, তো মানুষের তো ইনকাম বাড়ে নাই ওইভাবে, মানুষের উপরে এটাকে প্রেশার পড়তেছে। কিন্তু এটা তো বিভিন্ন, আপনি আমেরিকাতে যান, হোয়াট ইজ দে আর ডুইং, তারা কীভাবে কস্ট ম্যানেজমেন্ট করছে। কস্ট ম্যানেজমেন্টের জন্য আপনি মনে করেন শেয়ার করতে হবে গভর্নমেন্টকে, অথবা এই ইয়াতে হেলথ ইন্স্যুরেন্সে যেতে হবে, যে এইভাবে না যাওয়া পর্যন্ত কিন্তু এটা কস্ট আসলে মিনিমাইজ করা মানুষের উপরে ইয়েটা। এবং আপনি ইউ আর গিভিং গভর্নমেন্ট এমপ্লয়িরা আপনি 1500 টাকা করে একটা মাসে দিচ্ছেন, নট রিকোয়ার্ড, মানে এটা না দিয়ে আপনি একটা ইন্স্যুরেন্স করে দেন ওনাকে, উনি যাতে ওনার ফ্যামিলি যাতে অ্যাট দ্য টাইম অফ নিড যাতে তারা হসপিটালে যেয়ে করতে পারে। আর হসপিটালও ডক্টর মানে আপনি কস্ট মেডিসিন রাখার তো খুব দরকার নেই, আপনি যাতে কমনলি ইউজড মেডিসিনগুলো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেন, যাতে সবাই এটার বেনিফিটটা পায়। তাহলে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারও কমে যাবে এবং মানুষে অ্যাফোর্ড করতে পারবে। আস্তে আস্তে তার হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্টটা দিল, তাহলে তার এইভাবে যে মানে করেন প্রেশারটা, ইকোনমিক প্রেশারটা পড়ে, এই বার্ডেনটা হয়তো বা কিছুটা ওভারকাম করা যাবে। কিন্তু হয়েছে কি, আপনি বিজনেস তো বিজনেসই, আপনি বিজনেসে তো আপনি যেন হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট যদি নিয়ে আসেন, বিজনেস হাউ লং ইট উইল কন্টিনিউ। আমরা বলতেছি আমরা রাখি, করে না যে তা না, আপনি যেমন একটা সেমিনার সিম্পোজিয়াম বলেন, আপনি একটা ইয়ে বলেন, কোম্পানিগুলো এগিয়ে আসতেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছে, আপনি কোনো বন্যা হচ্ছে বা কোনো জিনিসটা হচ্ছে, কোম্পানি ইজ গোয়িং, চিকিৎসকটা যাতে ওষুধটা লেখে সেই জন্য ব্যয় করতে হচ্ছে। কিন্তু সব মিলেও তো আপনি মনে করেন যে কোম্পানি ইয়াতে যাওয়া, মানে কোম্পানির একটা যদি ডিভিডেন্ড না থাকে, কোম্পানির লং টার্ম কিন্তু আপনার প্ল্যানিংও থাকতে হবে, আপনি এক্সটেনশন করবেন, আপনি ভালো একটা প্রোডাক্ট আনবেন, আপনি বায়োলজিক আনবেন, বায়োসিমিলার প্রোডাক্ট আনবেন, কীভাবে আনবেন, আপনার একটা এস্টাবলিশ করতে এই মুহূর্তে 400-500 কোটি টাকা খরচ করতে হবে, ওয়ার ইউ উইল গেট ইট। আপনি তো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে কোম্পানিগুলো যেভাবে দাম নির্ধারণ করে বা আপনাদের কাছে প্রস্তাব বিভিন্ন সময় পাঠিয়েছে, তো সেক্ষেত্রে এই দামগুলো অস্বাভাবিক বা অতিমাত্রায় মুনাফা, এখানটাতে একটি ট্যাবলেটে 3 টাকা, যদি একটি খুব সাধারণ একটি ট্যাবলেটে আমরা বলা হচ্ছে যে 3 টাকা বাড়তি মুনাফা, তো এটি কি আসলে জনস্বাস্থ্য বা? আমি আপনাকে বলি যে প্রাইসিংয়ে যখন কোম্পানি যখন প্রপোজ করে যেগুলো কন্ট্রোল না, মানে যে এগুলোর জন্য কোম্পানি একটা প্রপোজ করে, কোম্পানি প্রপোজ করলে কিন্তু এটা ডিজি ড্রাগের আসলে তার নিচ থেকে এটা কিন্তু এটা অ্যাসেসমেন্ট করা হয় যে র মেটেরিয়ালস এপিআই কত, এক্সিপিয়েন্টে কত, বাইন্ডার কত, তার কস্ট, অ্যাকচুয়াল কস্ট কত, এই কস্টের পরে তারপরে ট্যাক্স আছে, ভ্যাট আছে, আপনি 14% আছে রিটেলার ইয়ে, আপনার 33% হলো ট্যাক্স এটার ভিতরে ইনক্লুড হয় টোটাল ওষুধে। আপনি যদি প্রাইসিংয়ের ইয়াটা দেখেন এমআরপিতে, যেমন এআইটি অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, তারপরে আপনাকে ওই 14% দিতে হয় রিটেলার কমিশন, এটা এখন 16% সহ। তো এই নিয়ে আপনার টোটাল 33% ট্যাক্স এটার ভিতরে আপনি ইনক্লুড করতে হয়। এইগুলো তো না দিয়ে আপনি ওষুধ বের হওয়ার আগেই কিন্তু আপনাকে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিয়ে দিতে হয়। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি একটু ডক্টর ফিরোজ আহমেদ আপনার কাছে আসতে চাই। এতদিন পর্যন্ত আমরা দেখলাম আপনি যে সময়কালের কথা বলছিলেন, একটি নির্দিষ্ট মাত্রার ওষুধ শুধুমাত্র ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমতি নিতে হতো এবং সরকার বেঁধে দেয়া দাম অনুযায়ী, এখন হাইকোর্টের একটি আদেশের মধ্য দিয়ে এখন আবার পুরো সব ওষুধের দাম নির্ধারণের জায়গাটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপরই দিয়ে দেওয়া হয়েছে। এর সুফল কি এই ওষুধের দামে নেমে আসার ক্ষেত্রে কোনো সুফল মিলতে পারে বলে মনে করেন? ধন্যবাদ।
এখন খুব জটিল একটা বিষয় এটা, আসলে 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিটে একটু সংক্ষেপে যদি বলি, দেখেন আমি কিন্তু প্রথম থেকেই যে কথাগুলো শুরু করেছিলাম, আপনি একটা যৌক্তিক লেভেলে থাকবেন, এখানে ম্যানুফ্যাকচারার যারা আছে তারাও বিজনেস করবে একটা লিমিটেড মার্জিনে, এবং ভোক্তা যারা তারা ওখান থেকে বেনিফিটেড হবে। এটা যদি আপনার টার্গেট হয় তখন কি করতে হবে, আপনার এসেনশিয়াল ড্রাগস 117টার জায়গায় আপনি 200টা করে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে কি করতে হবে, দুইটা ক্যাটাগরির কিন্তু এখানে ওষুধ আছে। কিছু ওষুধের দাম অনেক বেশি, সে আমি যদি ভাবে ভাগ করি পার ট্যাবলেট বা পার 5 টাকা, আর কিছু আছে পার ট্যাবলেট 50 পয়সা থেকে 1 টাকা। এখন আপনি এই লিস্টটা করা হলো, লিস্টটা করে আপনি ধরেন আজকে 2025 সালে এটা ইনক্লুড করা হলো এবং সেটার একটা প্রাইস নির্ধারণ করে দেওয়া হলো। করে দেওয়ার পরে আপনি করছেন কি, আগামী 10, 15, 20 বছরেও এই প্রাইসটা আপনি অফিসিয়ালি পুনর্নির্ধারণ বা রিভিশন করছেন না। যদি না করেন তখন কি হবে, অলরেডি বাংলাদেশের প্রথিতযশা বা টপ 30 কোম্পানির অনেক কোম্পানি, তারা আপনার খোঁজ, আমি নাম বলতে চাচ্ছি না, আমি যতটুকু জানি মূল 6টি কোম্পানি, প্রথম সারির 6টি কোম্পানি ওই কম দামে যে ওষুধগুলো আপনি বলছেন সেই ওষুধগুলো প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, আরো দিবে তারা। তাহলে কি হবে জানেন, একেবারে ব্যাপক একটা ঝামেলার মধ্যে পড়বে কারা। একটা অ্যান্টিহিস্টামিন আছে ক্লোরোফেনিরামিন ম্যালিয়েট, এটার 10টার দাম হচ্ছে 3 টাকা। এই ওষুধটা যদি না বিক্রি করে তাহলে গরিবের পার পিস 6 টাকা থেকে 10 টাকার যে অ্যান্টিহিস্টামিন সেটা কিনতে হবে। এই জন্য আমি 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 একটু সাম আপ করে নিই, সেটা হলো যে আপনি একটা প্রাইস নির্ধারণ করে দিলেন, এই জিনিসগুলোকে যদি আপনি রিভাইজ না করেন, 2 বছর পর পর একটা মিটিং করেন স্টেক হোল্ডারদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে, এটা কিন্তু সিম্পল ম্যাথ। একটা প্যারাসিটামল ট্যাবলেট বানাতে কত খরচ হবে এবং কত ম্যাক্সিমাম রিটেল প্রাইস করলে ম্যানুফ্যাকচারাররা 5 to 10% প্রফিট পাবে, এটা কিন্তু ক্যালকুলেশনের বিষয়। এটার মধ্যে কোনো জটিলতা নেই, এটা ছক। এটা যে কেউ এক্সপার্ট আমাকে বলেন যদি যে এই প্যারাসিটামল, এই অ্যালু প্যাক বা অ্যালু ব্লিস্টার প্যাক, এই প্যাকের একটা ট্যাবলেট এটা বানাতে কত খরচ হবে, এটা বের করতে আমার 10 মিনিটও লাগবে না। এটার জন্য বড় কিছু না। কিন্তু আমার যে বিষয়টা সেটা হলো যে হাইকোর্টের যে জিনিসটা, সেটা রায়টা কিন্তু হয়তো ভালোর জন্য করা হয়েছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে যে নতুন নতুন ড্রাগ প্রতি বছর আসে, সেগুলো তো আর ইনক্লুড হবে না। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তখন করবে কি, প্রফিটে থাকার জন্য এই যে প্রাইসগুলো, কম প্রাইসের ওষুধগুলো বানানো ছেড়ে দিবে। আপনি ইম্পোর্ট ওরিয়েন্টেড যেগুলো সেগুলো এনে বাজারজাত করবে, নতুন নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো নতুন নতুন প্রাইস রিভাইজ করে যাবে। তাহলে ওই যে বলি যে চাকু তরমুজের উপর পড়ুক বা তরমুজ চাকুর উপর পড়ুক, কাটে তো তরমুজই, কাটবে জনগণই। আমি আবার একটু আসতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান আপনার কাছে। আমরা এই যে ওষুধের দাম বাড়ছে বা বাড়তি দাম হইচই পড়ে গেছে, উচ্চ আদালত থেকে একটি রায় এসছে আবার ঔষধ প্রশাসন অধিদপ্তরকে শক্তিশালী করবার জন্য, তারা যাতে তাদের মতো করে দাম নির্ধারণ করে দিতে পারে। এরই মধ্যে আমাদের একটি অভিযাত্রা শুরু হয়েছে যেটিকে আমরা বলি এলডিসি গ্রাজুয়েশন। যদি এলডিসি গ্রাজুয়েশনে আমরা সামিল হই তাহলে আমাদের এই ওষুধের দাম কোথায় গিয়ে দাঁড়াবে বা এতে কি ইতিবাচক না নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনার বিশ্লেষণ কি? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই এখন তো মানে খুবই আলোচনা হচ্ছে যে আসলে এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলা যাবে কিনা। তবে আমরা মানে বিভিন্ন ফোরামে যেটা আলোচনা হচ্ছে, গভর্নমেন্ট ডিসিশন নিয়ে রাখছে বোধ হয় যে এলডিসি গ্রাজুয়েশন দিয়ে যাবে, কিন্তু কোম্পানি বা প্রাইভেট সেক্টরে আমরা কিছুদিন আগেও একটা মিটিং করেছিলাম আমরা, যে ওই জায়গাতে অল
বিসিসিআই, ডিসিসিআই, তারপর এমসিসিআই, অল স্টেক হোল্ডার কোম্পানি তারা ছিল এবং এভরিবডি তারা এক বাক্যেই বলেছে যে এলডিসিগেশনের জন্য এই মুহূর্তে বাংলা তারা প্রিপেয়ার্ড না, কোম্পানিগুলো প্রস্তুত না। তো তারা মানে এই আমরাও যেটা বলতে চাই যে এই মুহূর্তে যদি ট্রিপসের ওয়েবারের কারণে কিন্তু আমরা যে আপনার এই প্যাটেন্টেড মেডিসিনগুলো আমরা র মেটেরিয়াল আনতে পারছি এবং উইদাউট রয়্যালটি ছাড়াই আমরা এনে মার্কেট করতে পারতেছি, বাজারজাত করতে পারছি আর মানুষকে এটা কম মূল্যে দেওয়া যাচ্ছে। তো সেই প্রভিশনটা কিন্তু এটা চলে যাবে, মানে এলডিসিতে আমরা শামিল হলে তখন আর ট্রিপসের ওয়েবারটা থাকবে না। এই যে 2026-এর 24শে নভেম্বর এটা এলডিসি গ্রাজুয়েশন হওয়ার কথা বাংলাদেশ হয়ে গেলে তখন আর এই ইয়েটা পাওয়া যাবে না। ওষুধের দাম কেমন হবে তখন? এই তো এটার মানে কারণ কতগুলো স্টাডি আসছে, কোনো স্টাডিতে বলতেছে যে খুব বেশি বাড়বে না, আবার কিছু কিছু স্টাডিতে আসছে আমরা দেখি যে এটা বাড়বে। কারণ হলো আপনার যে স্পেশালি আপনার ইয়েগুলা প্যাটেন্টেড মেডিসিন যেগুলো, এগুলা যে বায়োলজি, বায়োসিমিলার, এগুলা ভ্যাকসিন, এগুলাতে অ্যান্টি ক্যান্সার ড্রাগস, এগুলাতে কিছু ইম্প্যাক্ট পড়বেই। এবং তাছাড়াও তো আমরা সক্ষমতার জিনিস দিক দিয়ে আপনি শুধু যে লোকাল মার্কেটে এটা ইম্প্যাক্ট পড়বে তা না, দাম বাড়বে, এটা এক্সপোর্টও তো করি আমরা। এই এলডিসি ট্রিপসের ওয়েবারের কারণে কিন্তু আপনি আদার এলডিসিতে আপনি ওষুধগুলো পাঠাতে পারতেন কম দামে, এটা কিন্তু আপনি মূল্য প্রতিযোগিতাতে আপনাকে যেতে হবে, তখন আর এই সুযোগটা আর পাবে না এলডিসি কান্ট্রিগুলো। করণীয় কি? তো করণীয়ের ভিতরে আমরা বলছিলাম যে একটা মানে প্রিপারেশন নেওয়া হোক, আমাদের যেগুলো দুর্বলতা আছে সেই যে জায়গাগুলো একটু এক্সপ্লোর করা হোক, করে আমরা আস্তে আস্তে যাতে এটার দিকে সক্ষমতা বৃদ্ধি করে যাতে আমরা সেদিকে যাই। মনে করেন এই জায়গাতে স্কিল ম্যান পাওয়ার নাই, আমাদের যে বায়োলজি বায়োসিমিলার যাবেন এইরকম লোক নাই। আমরা আশা করতে চাই সরকার সেই যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করবে এবং সমস্যা উত্তরণের পথে হাঁটবে। আমরা এটাও বলি ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আপনাকে, সরকারকে এই উদ্যোগে আমরা যেতে চাই। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আপনাকে। আমি একটু শেষ করব, তার আগে আর একটু আলোচনায় যেতে চাই অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ আপনার কাছ থেকে। এই যে আমরা দাম নিয়ে অনেক হইচই হচ্ছে, ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ওষুধ বেশি দামে কিনতে পারছে না, আমাদের জীবন ধারণের প্রায় মোর দ্যান 50% চলে যাচ্ছে ওষুধের পেছনে। এই জায়গা থেকে উত্তরণের পথ কি? মূল্য নির্ধারণ বা সঠিক মূল্য যেটি কাউকে দায়ী করা যাবে না, ভোক্তাও সুবিধা পাবে, কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ হবে না, আমার কোম্পানিগুলো দাঁড়িয়ে যাবে। এই জন্য করণীয়টা কি? আমি একেবারে সংক্ষেপে পয়েন্ট আকারে যদি বলি, দেখেন এখান থেকে উত্তরণ সম্ভব। একটু কিছু পলিসি আছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী করে 6 মাস থেকে 1 বছর এর মধ্যে পুরো যে মার্কেটের যে আপনি যে বলছেন যে পুরো অস্থিরতা, সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে পারবো এবং করে নিতে পারবো। আমি সিম্পল কয়েকটা পয়েন্ট আকারে বলি। প্রথম আপনার ভাগ করতে হবে যে এসেনশিয়াল মেডিসিন, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ভর্তুকির ব্যবস্থা স্যার যেটি বলছিলেন যে 33% এর মতো ট্যাক্স দিতে হয়, কাস্টমস ভ্যাট ট্যাক্স মিলে। এই যে এসেনশিয়াল ড্রাগস যেগুলোর আমরা বলি যে যেগুলো ম্যাক্সিমামই আমরা দুটো ভাগ করে নিচ্ছি, ওই জন্য যে এগুলো আমাদের একেবারে দরিদ্র, নিম্নবিত্ত এই মানুষগুলোর জন্য ফ্রিকুয়েন্টলি যারা ইউজ করে তাদের সুবিধা দেওয়ার জন্য আমি করতে পারি কি, যারা এসেনশিয়াল প্রোডাক্ট তৈরি করবে ওই এসেনশিয়াল প্রোডাক্টের জন্য আমরা ওই মার্জিনটা কমিয়ে দিতে পারি, মানে ট্যাক্স মার্জিনটা কমিয়ে দিতে পারি। ভ্যাট ট্যাক্স যেটি হলো সেটি কমিয়ে দিলেই কিন্তু তখন আপনি এসেনশিয়াল ড্রাগের যে দামগুলো সেগুলো মানুষের নাগালের মধ্যে থাকবে, নাম্বার 1। 2 নম্বর হলো যে আপনি যে প্রোডাক্টগুলোর নতুন নতুন যে ধরেন ইউএসএফডিএ অনুমোদন দিচ্ছে, পরের দিনই আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে সেটিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করার জন্য আবেদন করে, আমরা সেটিকে অনুমোদন দিয়ে দিই। কিন্তু আমরা এটা দেখি না ওই প্রোডাক্টগুলো আসলেই আমাদের দেশে দরকার আছে কিনা, ওই প্রোডাক্টগুলো কি ইউএসএ, কানাডা, ইউকেতে তৈরি করে কোম্পানিগুলো, করলে কি স্কেলে করে, এই জিনিসগুলো মানে ঢালাওভাবে এইভাবে অনুমোদন দেওয়ার ব্যাপারে একটু যদি রেস্ট্রিকশন করা যায় এবং নতুন প্রোডাক্ট যারা তৈরি করবে,
আইএনএন প্রোডাক্ট বলি বা অফিসিয়াল আনঅফিসিয়ালের বিষয়টা যেটা আছে, আমরা একটা বার করে দিব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে, একটা রেগুলেশনের মধ্যে যদি বলে দিই যে আপনার এসেনশিয়াল ড্রাগের এইগুলো যদি আপনি না করেন, আপনি নতুন ড্রাগের পারমিশন পাবেন না, বা নতুন ড্রাগের একটার জন্য আপনার এসেনশিয়াল প্রোডাক্ট 3টি তৈরি করতে হবে। তাহলে হবে কি, অনেকগুলো কোম্পানি অ্যাভেলেবিলিটিটা বাড়বে, এবং তারাও ওই ট্যাক্সের যে রিবেটটা যদি দেওয়া হয়, যে সুবিধাটা পাওয়ার জন্য তারা তখন ওইটাকে অ্যাভেল করবে। এইভাবে আমার অনেক ধন্যবাদ ডক্টর ফিরোজ আহমেদ। আমরা আলোচনা করতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য।